নমস্কার। আমরা ফলিক জ্যোতিষ সম্পর্কে পড়ছি এবং আমরা ভাবপতি কোথায় স্থিত হলে কীরকম হতে পারে ফল সেগুলো সম্পর্কে জানছি। এর আগে আমরা লগ্ন সম্পর্কে টোটাল 12টা ভাবে স্থিত হওয়ার ফল জেনেছি এবং বর্তমানে আমরা দ্বিতীয় স্থানের অধিপতির কোথায় স্থিত হলে কি হতে পারে সেটা সম্পর্কে জানছি এবং 3টে করে ভাব সম্পর্কেই আমরা জানছি যাতে ভিডিওটা লম্বা না হয়। এবং যদি দেখুন আমি যদি 12টা ভাব সম্পর্কে একবারে বলে দিই তাহলে ভিডিওটাও লম্বা হয়ে যাবে এবং আপনাদের বুঝতেও অনেক জায়গায় প্রবলেম হয়ে যাবে, অনেক কিছু মাথা থেকে বেরিয়ে যাবে। এই জন্য আমি 3টে করে ভাব সম্পর্কে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ভিডিওটাও যাতে লম্বা না হয়। এবং আপনি যদি ক্রম অনুসারে আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন তাহলে আমি বলবো যে আপনার পাতা উল্টানোর দরকার পড়বে না। মুখস্থ করতে যাবেন না, জ্যোতিষটাকে মুখস্থ করতে গেলে কিন্তু আপনি জীবনেও জ্যোতিষ শিখতে পারবেন না। আমার ভিডিও দেখতে থাকুন ক্রম অনুসারে, নিশ্চয়ই জ্যোতিষ শিখতে পারবেন, অবশ্যই এটুকু আমি বলতে পারি। দেখুন, দ্বিতীয় স্থানের অধিপতি যদি দ্বাদশ স্থানে থাকে, প্রথম স্থানে থাকে, দ্বিতীয় স্থানে থাকে, এই 3টে স্থানে থাকলে কি কি হতে পারে সেটা সম্পর্কে কিন্তু আমরা এখানে জানবো। তো এখন দেখুন, প্রথম স্থানে দেখুন যে কোনো লগ্ন হতে পারে। আমি এখানে 1 লিখেছি মানে মেষ লগ্ন ভাববেন না, যে কোনো লগ্ন ভাবতে পারেন, যে কোনো লগ্নের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আমি লিখে রেখেছি মেষ রাশির নাম্বার, আপনারা যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা ধরবেন, ঠিক আছে। যখন ধনস্থানের অধিপতি লগ্ন থেকে দ্বাদশে যায়, আপনাকে দেখতে হবে যে লগ্ন থেকে কত নম্বর ঘরে যাচ্ছে সেই গ্রহ। লগ্ন থেকে দ্বাদশে যাচ্ছে 12 নম্বর ঘরে, এবং যেই ভাব সম্পর্কে আমরা পড়ছি সেই ভাব থেকে কত নম্বর ঘরে, তাহলে ভাব থেকে কত নম্বর ঘরে সেটাও আমাদের জানতে হবে। তাহলে লগ্ন থেকে দ্বাদশ ঘর, ভাব থেকে কত নম্বর ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর ঘর। তাহলে দ্বিতীয় স্থান থেকে একাদশ স্থান, বৃদ্ধি স্থান এটা। তাহলে লগ্ন থেকে দ্বাদশ স্থান, ধনস্থান থেকে একাদশ স্থান, বৃদ্ধি স্থান, তাহলে ফল কি হতে পারে? দেখুন, যে কোনো গ্রহই 6 8 12তে কোনো গ্রহ যাওয়া ভালো নয়। লগ্ন থেকে হিসাব করে সেটা যদি 6 8 বা 12 নম্বর ঘর হয় সেখানে যাওয়া ভালো নয়, এটা আমি আগেও বহুবার বলেছি, এখানেও আমি বলছি। কিন্তু ধনস্থান থেকে একাদশ স্থান, তাহলে সেটার ফল কি হবে? সেটা তো বৃদ্ধি স্থান, ভালো হওয়ার কথা। দেখুন, এরকম ক্ষেত্রে কিছু না কিছু তো ভালো হবেই। দেখুন, আমরা মেষ লগ্ন নিয়ে যখন ভাবার্থ রত্ন করে একটা শ্লোক সম্পর্কে বলেছিলাম, সেখানে বলেছিলাম যে মেষ লগ্নে শুক্র দ্বিতীয় স্থানের অধিপতি, সে যদি দ্বাদশে যায় তার দ্বাদশে যাওয়ার দোষ লাগে না মেষ লগ্নের ক্ষেত্রে, কারণ মেষ লগ্নে দ্বাদশে শুক্র তুঙ্গস্থ হয় দ্বিতীয় স্থানের অধিপতি, এবং কালপুরুষের পত্রিকাতেও শুক্র তুঙ্গস্থ হয় দ্বাদশ স্থানে। কালপুরুষের পত্রিকাও মেষ লগ্নের হয়, সেই জন্য শুক্রের দ্বাদশে যাওয়ার কিন্তু দোষ লাগে না মেষ লগ্নে। কিন্তু অন্য লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই দোষ লাগবে। যদি এখানে বৃষ লগ্ন হতো তাহলে মিথুন রাশি হতো, মিথুন রাশির অধিপতি যদি দ্বাদশে চলে যেত তাহলে কিন্তু অবশ্যই দোষ লাগতো, বা যে কোনো লগ্নের ক্ষেত্রে, মেষ লগ্ন বাদ দিয়ে। তো একাদশ স্থানে যাওয়া মানে ধন স্থানের জন্য ভালো। ধন তো জাতকের থাকবে, ধন কামাতে পারবে, সেটা সমস্যা হবে না। কিন্তু দ্বাদশ স্থানে যাওয়ার জন্য তার কিন্তু ধন যে খরচাটা, সেটা কিন্তু ব্যয় স্থান, সেটা হবে, তার খরচা হবে, ব্যয় হবে। ধন স্থান থেকে একাদশ স্থানে যাওয়ার জন্য সেটা তো ধনের বৃদ্ধি হলো, ঠিক আছে, কিন্তু দ্বাদশ স্থানে যাওয়ার জন্য কিন্তু এটা কিন্তু খুব একটা শুভ হলো না, কারণ 12 নম্বর ঘরে কোনো গ্রহ গেলে সেটা অত্যন্ত খারাপ। 6 8 এবং 12 নম্বর ঘর কি দুঃখস্থান, দুস্থান, তো সেখানে কোনো গ্রহ যাওয়া মানে সেটা খারাপ। 6 8 এবং 12 নম্বর ঘর যদি খালি থাকে সেটা বেটার। 6 8 12 নম্বর ঘর যদি কারোর খালি থাকে তাহলে সেই জাতক ভাগ্যবান হয়, ধনবান হয়। কিন্তু যেহেতু একাদশ স্থানে গেছে, ধন স্থান থেকে একাদশ, তাই এই জাতক কিন্তু একবারে নির্ধন হবে না। আমরা যদি 3টে স্তরে ভাগ করে দিই, যে ধনবান, নির্ধন এবং সাধারণ, 3টে ভাগে যদি ভাগ করি, তাহলে এখানে লগ্ন থেকে দ্বাদশে যাওয়ার জন্য ধনবান হবে না, কিন্তু দ্বিতীয় স্থান থেকে একাদশে যাওয়ার জন্য সে কিন্তু নির্ধন হবে না, সে কিন্তু সাধারণ থাকবে। সে যতই খারাপ দশা আসুক সে কিন্তু না খেতে পেয়ে কখনো মরবে না, যেহেতু দ্বিতীয় স্থান থেকে একাদশ স্থান। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দ্বাদশ স্থানে, আমিও আবারও বলছি যে দ্বাদশ স্থানে কোনো গ্রহ যাওয়া অত্যন্ত ভালো ব্যাপার নয়, কারণ দ্বিতীয় স্থানের অধিপতি হোক বা যেই স্থানেরই অধিপতি হোক, যেই গ্রহটা দ্বাদশ স্থানে যাচ্ছে তার তো কারকত্বের হানি হচ্ছে, তার ফলে তো কমতি হয়ে যাচ্ছে, ঘাটতি হয়ে যাচ্ছে। তাহলে এটা খুব ভালো ব্যাপার নয়, সেটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন জাতক যদি
জাতকের পত্রিকায় যদি দ্বিতীয় স্থানের অধিপতি লগ্নে চলে আসে, দ্বিতীয় স্থানের অধিপতি লগ্নে, লগ্নে মানে এটা কেন্দ্রস্থান, 1 নম্বর ঘরকে কেন্দ্রস্থানও বলা হয়, খুব ভালো স্থান, এটা শুভ স্থান, কেন্দ্রস্থানে ধনস্থানের অধিপতি গেছে, কিন্তু ধনস্থান থেকে এটা দ্বাদশ স্থান, ধনস্থান থেকে এটা দ্বাদশতম স্থান, তাহলে এটা কোথায় গেল? লগ্ন থেকে ফার্স্ট হাউসে গেল, ফার্স্ট হাউস এবং 12th হাউস। এখন এই যে দ্বাদশ স্থানটা ছিল, আগের যে দ্বাদশ স্থান বললাম, এই দ্বাদশ স্থানটা বেশি বিপজ্জনক, খারাপ ছিল। ধনস্থানের যে দ্বাদশ স্থান সেটা কিন্তু অতটা খারাপ নয়, জাতক কিন্তু এক্ষেত্রে ধনবান হবে বলা যায়। এখানে ধনবান হলেও ধন টিকিয়ে রাখা তার পক্ষে মুশকিল হবে, যদি ধনস্থানের অধিপতি দ্বাদশে যায় টিকিয়ে রাখা মুশকিল হবে, কারণ ওটা খরচার স্থান, খরচা হয়ে যাবে। কিন্তু কেন্দ্রস্থানে যদি যায়, দ্বিতীয় স্থানের অধিপতি লগ্নে আসে, তাহলে কিন্তু এটা জাতক ধনবান হবে এটা বলা যায়। এবং ধনস্থানের অধিপতি লগ্নে গেছে, লগ্ন মানে কি? জাতক স্বয়ং, তাহলে তার নিজের ওপর, লগ্নের ওপর মানে নিজের ওপর জাতক কিন্তু বেশি খরচা করবে ধন। মার্কেটে কোনো নতুন জিনিস আসলে সেটা নিজের ওপর মানে নিজে কিনে নেবে আগে, যদি কোনো নতুন মোবাইল আসলো মার্কেটে সবার আগে সে কিনবে, কোনো মুভি আসলো ফার্স্ট ডে ফার্স্ট শো সে আগে দেখবে, এরকম নিজের ওপর জাতক, হেলথের ব্যাপার হোক, নিজের ওপর হেলথ ঠিক রাখার জন্য বেশি খরচা করবে, নিজের ওপর বেশি খরচা করবে এরকম জাতক, কারণ ধনস্থানের অধিপতি নিজের স্থানে রয়েছে, জাতকের নিজের স্থানে, লগ্ন স্থানে। কিন্তু এক্ষেত্রে যেহেতু কেন্দ্রস্থান এটা, জাতক কিন্তু ধনবান হবে। এখন যেহেতু নিজের ওপর খরচা করবে, এই জন্যই তো দ্বিতীয় স্থান থেকে দ্বাদশ স্থান, নিজের ওপর খরচা হয়ে যাচ্ছে, এই জন্যই তো এটা দ্বাদশ স্থান, তাই না? দ্বিতীয় স্থান থেকে কিন্তু ধনবান হবে যেহেতু কেন্দ্রস্থান। এখন ধনস্থানের অধিপতি দ্বিতীয় স্থানেই থাকে, এইখানেই উপস্থিত থাকে, তাহলে রাশির অধিপতি গ্রহ তার নিজের রাশিতে রয়েছে, স্বরাশিগত হয়েছে, নিজের রাশিতে সব গ্রহই অত্যন্ত ভালো ফল দেয়, খুব ভালো ফল দেয়, কোনো গ্রহই নিজের রাশিতে বসে খারাপ ফল দেয় না। তাহলে ধনস্থানের অধিপতি যদি ধনস্থানেই থাকে, তাহলে জাতকের কিন্তু বাণী ওজ পূর্ণ হবে। যদি রবি এখানে ধনস্থানের অধিপতি হয়ে বসে থাকে, বাণী ওজ পূর্ণ হবে। যদি শনি এখানে ধনস্থানের অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে বসে থাকে, বাণী ওজ পূর্ণ হবে। যে কোনো ঘরের অধিপতি যদি ধনস্থানে থাকে, নিজের স্থানে থাকে, ধনস্থানের অধিপতি হয়ে ধনস্থানেই থাকে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত ভালো। এটা কুটুম আত্মীয় স্বজনের স্থান, কুটুম আত্মীয় স্বজনের দিক থেকেও সেটা সম্বন্ধযুক্ত, ভালো সম্বন্ধযুক্ত হবে, অত্যন্ত ধন থাকবে জাতকের, এটা বলা যায়, বাণী ওজপূর্ণ হবে। কিন্তু এখানে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু এখানে জ্যোতি বলছি না বা দৃষ্টি বলছি না, অন্য গ্রহের দৃষ্টি কি আছে বা এখানে অন্য কোন গ্রহের সাথে বসে রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমি বলছি না, এগুলো ভবিষ্যতে আমরা প্র্যাকটিসে এগুলো আলোচনা করব। যে জ্যোতিষ বিচার, যে কুণ্ডলী বিশ্লেষণ প্র্যাকটিস পার্টটা চলছে, সেখানে আমরা আলোচনা করব। সুতরাং এটাই যে অন্তিম সত্য, এটা কিন্তু আপনি ভেবে নেবেন না, অনেক ক্ষেত্রে কিন্তু এটা অমিল কিছু দেখা দিতেই পারে, কারণ এখানে আমি শুধু গ্রহের স্থিতি সম্পর্কে বলছি, দ্বিতীয় স্থানের অধিপতির স্থিতি, অন্য গ্রহের সঙ্গে জ্যোতি দৃষ্টি এগুলো আমি বলছি না। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।